তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10 মাধ্যমিক ইতিহাস, দ্বিতীয় অধ্যায়। অধ্যায়ের নাম কি? সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। এখন সংস্কার কথার অর্থ কি? দেখো, সমাজে সবসময় কোনো না কোনো কুসংস্কার বসবাস করেই। তো সমাজের মধ্যে এমন কিছু কুসংস্কার আছে যা সমাজের ক্ষতি করে, তার বহিষ্কার হওয়া দরকার বা নতুন নিয়ম কানুনের আবিষ্কার হওয়া দরকার। সমাজের উন্নতির জন্য কুসংস্কারের বহিষ্কার এবং নতুন নিয়মকানুনের আবিষ্কার, তাই সংস্কার। এখন এই অধ্যায়ে কি কি টপিক রয়েছে? প্রথমেই রয়েছে বিভিন্ন সাময়িক পত্র, সংবাদপত্র ও সাহিত্য, যার মাধ্যমে আমরা 19 শতকের বাংলার সমাজের বিভিন্ন ঘটনা সম্পর্কে জানতে পারি। দ্বিতীয় টপিক কি রয়েছে? সমাজ সংস্কার, তারপর শিক্ষা সংস্কার এবং ধর্ম সংস্কার, এবং এই অধ্যায়ের শেষে রয়েছে বাংলার নবজাগরণ। তাহলে টোটাল 5টি টপিক। প্রথম, সমাজের বিভিন্ন ঘটনার যে প্রতিফলন, তা আমরা জানতে পারবো বিভিন্ন সাময়িক পত্র, সংবাদপত্র ও সাহিত্যের মাধ্যমে। এরপর 3টি রয়েছে: সমাজ, শিক্ষা ও ধর্ম সংস্কার, আর শেষে রয়েছে বাংলার নবজাগরণ। বাঙালির প্রথম সংবাদপত্র বা বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র গঙ্গা কিশোর ভট্টাচার্যের বেঙ্গল গ্যাজেট। গঙ্গা গেজেট, গঙ্গা গেজেট কত খ্রিস্টাব্দে? 1818 খ্রিস্টাব্দে। 1818 খ্রিস্টাব্দে গঙ্গা কিশোর ভট্টাচার্যের হাতে বাঙালির প্রথম সংবাদপত্রের সূচনা হয়। অন্যদিকে 1818 খ্রিস্টাব্দে শ্রীরামপুরের মিশনারি জোশুয়া মার্সম্যান, তার সম্পাদনায় সাপ্তাহিক পত্রিকা এবং মাসিক পত্রিকা রূপে 2টি সংবাদপত্র প্রকাশিত হয়। প্রথম সমাচার দর্পণ আর দ্বিতীয় দিকদর্শন। সাপ্তাহিক সংবাদপত্র সমাচার দর্পণ, সাপ্তাহিক সমাচার দর্পণ, আর মাসিক দিকদর্শন, মাসিক দিকদর্শন। একটি দর্পণ আর একটি দর্শন। ক্লিয়ার? এরপর নানা সংবাদপত্র প্রকাশিত হতে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য এবং আমাদের সিলেবাসে রয়েছে সাময়িক পত্র বামাবোধিনী, সাময়িক পত্র বামাবোধিনী। তারপর সংবাদপত্র হিন্দু প্যাট্রিয়ট এবং গ্রাম বার্তা প্রকাশিকা, গ্রাম বার্তা প্রকাশিকা। সাহিত্যের ক্ষেত্রে কি রয়েছে? হুতুম প্যাঁচার নকশা এবং নীল দর্পণ, নীল দর্পণ। প্রথমে কি ছিল? সাময়িক পত্র বামাবোধিনী, তারপর সংবাদপত্র হিন্দু প্যাট্রিয়ট এবং গ্রাম বার্তা প্রকাশিকা। এরপর 2টি সাহিত্য,
হুতুম প্যাঁচার নকশা এবং নীল দর্পণ। আজকের টপিকে কি থাকছে? এই 5টি সাময়িক পত্র, সংবাদপত্র ও সাহিত্য সমস্ত বিষয়টা আমরা বুঝব। এমসিকিউ, এসএকিউ এবং 2 নম্বরের প্রশ্ন আরেকটু ভালো করে যদি আমরা শুনি তাহলে এখান থেকেই আমরা 4 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে পারব। প্রথম টপিক কি রয়েছে? বামা বোধিনী পত্রিকা। বামা কথার অর্থ নারী, অর্থাৎ এই সংবাদপত্রের মধ্যে বা এই সাময়িক পত্রের মধ্যে আমরা নারীদের মনের কথা জানতে পারব। সমাজে নারীদের অবস্থা, সমাজে নারীদের মর্যাদা এবং সমাজে নারীর অধিকার, নারীদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার প্রসার ঘটানো, নারীদের সচেতন করা এবং নারীদের মধ্যে যে বাল্য বিবাহ, বহু বিবাহ, এছাড়াও বার্ধক্য, এছাড়াও অসম বিবাহ, এই সমস্ত বিষয়ে এই পত্রিকা নারীদের সচেতন করার চেষ্টা করেছিল। কে করেছিলেন, অর্থাৎ কার সম্পাদনায় এই পত্রিকা প্রকাশিত হতো? বামা উমা, অর্থাৎ উমেশ চন্দ্র দত্ত। উমেশ চন্দ্র দত্তের সম্পাদনায় বামা বোধিনী পত্রিকা প্রকাশিত হতো। কাদের মনের কথা? নারীদের মনের কথা তুলে ধরা হতো। সমাজে নারীর অবস্থা, নারীর মর্যাদা, নারীর অধিকার, নারীদের বিভিন্ন ক্ষেত্রে শিক্ষার প্রসার এবং সমাজে নারীদের সাথে যে অত্যাচার অবিচার করা হচ্ছে, যেমন বাল্যবিবাহ, বহু বিবাহ এবং অসম ও বার্ধক্য বিবাহ, এর বিরোধিতা করে এই পত্রিকা। কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1863 খ্রিস্টাব্দে। মাথায় রাখবে যে 18 বছরের নারী আর 63 বছরের বুড়ো দুজনের বিবাহর বিরোধিতা করে এই বামা বোধিনী পত্রিকা। তাহলেই মনে থাকবে যে 1863 খ্রিস্টাব্দে বামা বোধিনী পত্রিকা প্রকাশিত হয়। কবে? 1863 খ্রিস্টাব্দে। কে? বামা উমা, অর্থাৎ উমেশ চন্দ্র দত্ত। ক্লিয়ার? তবে একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে এই পত্রিকা প্রকাশিত হওয়ার আগে ব্রাহ্ম আন্দোলনের বিভিন্ন নেতা, যেমন কেশব চন্দ্রের যে শিষ্য, তারা অর্থাৎ উমেশ চন্দ্র দত্ত ও তার কিছু সহযোগী মিলে বামা বোধিনী সভা প্রতিষ্ঠিত করে। এই সভা প্রতিষ্ঠিত হওয়ার পর উমেশ চন্দ্র দত্তের সম্পাদনায় বামা বোধিনী পত্রিকা প্রকাশিত হয়। 1863 থেকে 1922, প্রায় 60 বছর সমাজে নারীদের অবস্থা এবং নারীদের মনের কথা তুলে ধরার জন্য যে পত্রিকা এগিয়ে এসেছিল তা বামা বোধিনী পত্রিকা। এবং আমরা এই সময়ে সমাজের নারীর অবস্থা সম্পর্কে জানতে পারবো, তাই বলা হয় বামা বোধিনী পত্রিকা এই 60 বছরের নারীর অবস্থার দলিল। ক্লিয়ার? এখানে বিভিন্ন নারীরাও ছদ্মবেশে বা বেনামে লেখালেখি করতেন। তারা পরবর্তীকালে বিশিষ্ট লেখিকায় পরিণত হন। এই পত্রিকায় লাবণ্যপ্রভা ও স্বর্ণপ্রভা প্রমুখ নারীরাও বেনামে বা ছদ্মনামে লেখালেখি করতেন। মানে পুরুষরাই শুধু যে এই সংবাদপত্রে লিখত তা নয়, এখানে বিভিন্ন নারীরা ছদ্মনামে বা বেনামে
লেখালেখি করতেন। নাম কি বললাম? স্বর্ণপ্রভা আর লাবণ্যপ্রভা প্রমুখ। মানে আরও অনেকে রয়েছে, আমরা এখানে এই দুইটি নাম পড়লাম। এছাড়া এই পত্রিকা যখন প্রকাশিত হয়, তারা বলে যে এই পত্রিকার মধ্যে বিভিন্ন বিষয়, যেমন ভূগোল, বিজ্ঞান, শিক্ষা, খেলাধুলা, শরীরচর্চা, এই সমস্ত বিষয়ে আলোচনা করা হবে, যাতে ইংরেজ সরকার এই পত্রিকার বিরোধিতা না করে। কিন্তু আসল উদ্দেশ্য কি ছিল? নারীদের মনের কথা তুলে ধরা। আশা করছি বামা বোধিনী পত্রিকা সম্পর্কে তোমাদের যদি লিখতে বলা হয়, তোমরা লিখতে পারবে। একবার বইটা পড়বে বা কোনো গাইডেন্স থেকে পড়বে, তাহলে বামা বোধিনী পত্রিকা ক্লিয়ার। 1863, বামা কথার অর্থ নারী, এবং উমেশচন্দ্র দত্ত, বামা উমা, নারীদের মনের কথা, অর্থাৎ নারীদের অধিকার ও মর্যাদা আদায়ের চেষ্টা করে এবং নারীদের বিরুদ্ধে যে সমস্ত কুসংস্কারগুলো ছিল সেগুলোকে দূর করার চেষ্টা করে। বামা বোধিনী পত্রিকা ক্লিয়ার। এরপর কি রয়েছে? সংবাদপত্র হিন্দু প্যাট্রিয়ট। দেখো, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1853 খ্রিস্টাব্দের 6ই জানুয়ারি, এবং এই পত্রিকা প্রথম সাপ্তাহিক পত্রিকা রূপে প্রকাশিত হলেও 1892 খ্রিস্টাব্দে এই পত্রিকা দৈনিক পত্রিকায় পরিণত হয়। তাহলে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয় 1853 খ্রিস্টাব্দের 6ই জানুয়ারি। প্রথম এই পত্রিকাটি সাপ্তাহিক পত্রিকা রূপে প্রকাশিত হলেও পরবর্তীকালে দৈনিক পত্রিকায় পরিণত হয়। কত খ্রিস্টাব্দে? 1892 খ্রিস্টাব্দে। এছাড়া এই পত্রিকা 3জন ব্যক্তি পরপর সম্পাদনা করেন, অর্থাৎ 1853 থেকে 55 একজন, 55 পর থেকে 61 আর একজন, আর 62 থেকে পরবর্তী সময়ে আর একজন। প্রথম গিরিশচন্দ্র ঘোষ। তাহলে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদনা করেন গিরিশচন্দ্র ঘোষ। তিনি এই পত্রিকার নামকরণও করেন, গিরিশচন্দ্র ঘোষ। পরবর্তী অর্থাৎ 1855 থেকে 61, এই সময়ে এই পত্রিকার সম্পাদনা করেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এরপর নেক্সট কৃষ্ণদাস পাল। 62 পর থেকে এই পত্রিকার সম্পাদনা করেন কৃষ্ণদাস পাল। এবং এই পত্রিকা কার সম্পাদনায় সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করে? হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের সময় এই পত্রিকা সব থেকে বেশি জনপ্রিয়তা অর্জন করে। ক্লিয়ার? এছাড়া এই পত্রিকায় কোন কোন বিষয়গুলো তুলে ধরা হতো? দেখো, এই পত্রিকায় সমকালীন সমাজের বিভিন্ন বিষয়কে তুলে ধরা হতো। সমকালীন মানে সেই সময়ের, ক্লিয়ার? মানে 19 শতকের। কি কি? সমাজে সাধারণ মানুষের উপর ইংরেজ সরকার ও জমিদারদের বিভিন্ন অত্যাচার ও শোষণের বিরুদ্ধে এই পত্রিকা বিভিন্ন জনমত গঠন করে বা মানুষকে সচেতন করে। এছাড়া সাধারণ মানুষের উপর ও নীল চাষিদের উপর নীলকরদের অত্যাচার, তার বিবরণও এই পত্রিকায় পাওয়া যায়।
এছাড়া বাংলার চাল ও নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী তার বিনিময়ে মানে এই সমস্ত জিনিসগুলোকে রপ্তানি করে মদ আমদানি করা হতো। এর বিরুদ্ধেও এই পত্রিকা সচর হয় বা লেখালেখি শুরু করে। ক্লিয়ার? এছাড়া নারীদের উপর অত্যাচার, পুরুষের বহু বিবাহ প্রভৃতি বিষয়ে এই পত্রিকা লেখালেখি করা হতো বা করা হয়। এছাড়া এই পত্রিকায় সাঁওতাল বিদ্রোহের সময় কলম ধরে, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহের সমর্থনে এই পত্রিকায় নানা বিষয় লেখা হয়। 1855 খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহের সময় একমাত্র হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা বিদ্রোহকে সমর্থন করে। এছাড়া বিধবা বিবাহ অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে পরিকল্পনা বা সমাজ সংস্কারের একটি পদক্ষেপ কি বিধবা বিবাহ, তার সপক্ষে এই পত্রিকা মানুষকে একত্রিত করে বা মানুষের সমর্থন লাভের চেষ্টা করে। ক্লিয়ার? এছাড়া এই পত্রিকা 1854 খ্রিস্টাব্দে নীলকর সাহেবদের বিরুদ্ধে, আমরা সাহেব বলবো না, নীলকর অত্যাচারীদের বিরুদ্ধে কলম ধরে বা সবর হয়। অর্থাৎ নীল বিদ্রোহ ও নীল কমিশন গঠনের পিছনে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার গুরুত্ব অপরিসীম। কি পড়লাম? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা 1853 খ্রিস্টাব্দে 6ই জানুয়ারি, প্রথম সাপ্তাহিক, পরবর্তীকালে দৈনিক 1892 খ্রিস্টাব্দে। তিনজন পরপর গিরিশ, হরি আর কৃষ্ণ আমাদের হিন্দুদের দেবতা, এক মহাদেব, হরি আর কৃষ্ণ, যিনি হরি তিনিই কৃষ্ণ। গিরিশচন্দ্র, যার মাথায় রয়েছে চন্দ্র মানে মহাদেব, গিরি, তারপর হরি, তারপর কৃষ্ণ। গিরিশচন্দ্র ঘোষ, হরিশচন্দ্র মুখোপাধ্যায় আর কৃষ্ণ দাস পাল। 53 থেকে 55, 55 থেকে 61, তারপর 62 পরবর্তী সময়। নামকরণ কে করেন? প্রথম যিনি এই পত্রিকা সম্পাদনা করেন। কার সময় জনপ্রিয় বেশি হয়? দ্বিতীয়, অর্থাৎ হরিশচন্দ্র। এরপর এই পত্রিকায় কোন কোন বিষয়কে তুলে ধরা হয়েছিল? সাধারণ মানুষের ওপর সরকার ও জমিদারদের অত্যাচার, এছাড়া নীলকরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নীল চাষিরা যে বিদ্রোহ করেছিল এবং তার ফলে যে নীল কমিশন গঠন হয়েছিল, এর পেছনেও কিন্তু এই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা রয়েছে। এছাড়া 1855 সময় যে সাঁওতাল বিদ্রোহ হয়, এই বিদ্রোহকে একমাত্র এই পত্রিকাই সমর্থন করেছিল। ক্লিয়ার? এছাড়া বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে বিধবা বিবাহ, এই যে সমাজ সংস্কারের একটি বিষয়, এর সমর্থনে হিন্দু প্যাট্রিয়ট মানুষের জনমত এবং মানুষের সমর্থনের চেষ্টা করেছিল। নারীদের ওপর অত্যাচার, বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের পরিবর্তে মদ আমদানি করা, এই বিষয়েও এই পত্রিকা সমাজের মানুষকে সচেতন করার চেষ্টা করেছিল। আশা করছি তোমাদের হিন্দু প্যাট্রিয়ট আর বামাবোধিনী পুরোপুরি ক্লিয়ার। এরপর কি রয়েছে আমাদের? গ্রাম বার্তা প্রকাশিকা, তারপর হুতুম প্যাঁচার নকশা, আর শেষে রয়েছে নীল দর্পণ।
এরপর কি রয়েছে? গ্রাম বার্তা প্রকাশিকা। দেখো, কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে 1863 খ্রিস্টাব্দে, কবে? 1863 খ্রিস্টাব্দে বামাবোধিনীও 1863, আর গ্রাম বার্তা প্রকাশিকাও 1863। ক্লিয়ার? অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে 1863 খ্রিস্টাব্দে হরিনাথ মজুমদারের সম্পাদনায় প্রথম এই পত্রিকা প্রকাশিত হয়। সম্পাদন কে করেন? একদম হরিনাথ মজুমদার। আগেরটা কি ছিল? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। তিনি বাউল গানে নিজেকে কাঙাল বলতেন। কি বলতেন? কাঙাল। তাই তিনি কাঙাল হরিনাথ নামেই পরিচিত। এই হরিনাথ মজুমদার তিনি তার এই পত্রিকায় বিভিন্ন বাউল গানে নিজেকে কি বলতেন? কাঙাল। তাই তিনি কাঙাল হরিনাথ নামেই বেশি পরিচিত। 1863 হরিনাথ মজুমদার আর অবিভক্ত বাংলার কুষ্টিয়া জেলার কুমারখালী থেকে এই পত্রিকা প্রকাশিত হতো। তাকে কি বলা হতো? কাঙাল হরিনাথ। এই পত্রিকায় তিনি কি তুলে ধরেন? তিনি সরকার অর্থাৎ ইংরেজ সরকার ও জমিদারদের বিভিন্ন অত্যাচার, সাধারণ মানুষের উপর ইংরেজ সরকার ও জমিদারদের অত্যাচার, এছাড়া তিনি একসময় নীল কুঠিতে কাজ করতেন। তাই তিনি সেই সময় নিজের চোখে মানে স্বচক্ষে কি প্রমাণ পান? যে নীলকররা এই চাষিদের উপর কিভাবে অত্যাচার করেন, তার প্রতিকারের জন্য তিনি গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকাটি প্রকাশ করেন। কি বললাম? ইংরেজ সরকার ও জমিদারদের অত্যাচার ও শোষণ, এছাড়া কাজের সূত্রে তিনি স্বচক্ষে দেখেছিলেন যে কিভাবে নীলকররা নীল চাষিদের উপর অত্যাচার করছে। তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন এবং নীল চাষিদের প্রতিকারের জন্য এই পত্রিকা প্রকাশ করেন। তিনি এই পত্রিকায় নিয়মিত নীল করদের বিরুদ্ধে এবং সাধারণ মানুষের উপর যে অত্যাচার ও অবিচার হচ্ছিল এই বিষয়ে বিভিন্ন লেখালেখি তিনি প্রতিদিন এই পত্রিকায় প্রকাশ করতেন। এছাড়া এই পত্রিকায় বিভিন্ন বিজ্ঞান, দর্শন, সাহিত্য এবং লালন ফকিরের গানও প্রথম এই পত্রিকাতেই প্রকাশিত হয়। তাহলে ইংরেজদের অত্যাচার, নীলকরদের অত্যাচার, সাধারণ মানুষের ওপর শোষণ, এই সব ছাড়াও এই পত্রিকায় বিভিন্ন সাহিত্য, বিজ্ঞান, কলা এবং দর্শন, পরিবেশ, এছাড়াও লালন ফকিরের গান প্রথম এই পত্রিকায় প্রকাশিত হতো এবং শেষে অর্থের অভাবে এই পত্রিকা বন্ধ হয়ে যায়। আশা করছি গ্রাম বার্তা প্রকাশিকা ক্লিয়ার। এরপর কি রয়েছে? সাহিত্য, হুতুম প্যাঁচার নকশা। দেখো, 19 শতকে বাংলা সাহিত্যের যেসব গ্রন্থে বাংলার তৎকালীন সমাজের জ্বলন্ত প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে সেগুলির মধ্যে অন্যতম ছিল হুতুম প্যাঁচার নকশা। তাহলে 19 শতকে সমাজে যে জ্বলন্ত প্রতিচ্ছবি যে সমস্ত গ্রন্থের মধ্যে তুলে ধরা হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো হুতুম প্যাঁচার নকশা। কবে প্রকাশিত হয়? 1861 খ্রিস্টাব্দে। কবে? 1861 খ্রিস্টাব্দে।
কে প্রকাশ করে বা কে লেখেন এই গ্রন্থটি? দেখো, হুতুম প্যাঁচার নকশা। নকশা মানে কি? কোনো কিছু আঁকতে হবে। আঁকার জন্য কি প্রয়োজন? কালির প্রয়োজন। সে পেন্সিল হোক বা পেন হোক বা রং হোক, কালির প্রয়োজন। তো হুতুম প্যাঁচার নকশা, নকশা থেকে চিত্র, চিত্র কিভাবে তৈরি হবে? কালি থেকে। অর্থাৎ কালী প্রসন্ন সিংহ। কি? কালী প্রসন্ন সিংহ তিনি হুতুম প্যাঁচা ছদ্ম নামে এই গ্রন্থটি প্রকাশ করেন। তাই হুতুম প্যাঁচার নকশা। আশা করছি বিষয়টি ক্লিয়ার। তিনি 30 বছর বাঁচেন, মানে তার আয়ু ছিল 30 বছর, এবং তিনি 15 বছর বয়সে বিদ্য উৎসাহিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন 1855 খ্রিস্টাব্দে। তাহলে হুতুম প্যাঁচার নকশা, এই সাহিত্য বা গ্রন্থটি কে লিখেছেন? কালী প্রসন্ন সিংহ। কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1861 খ্রিস্টাব্দে। ক্লিয়ার। 30 বছর তার মোট আয়ু ছিল। তিনি 15 বছর বয়সে কোন সভা প্রতিষ্ঠা করেছিলেন? বিদ্য উৎসাহিনী সভা। কত খ্রিস্টাব্দে? 1855 খ্রিস্টাব্দে। এরপর এই গ্রন্থে তিনি কি কি বিষয়কে তুলে ধরেছেন? তিনি এই গ্রন্থে ধর্ম, সমাজ এবং রাজনীতিতে যে ভণ্ডামিগুলি হচ্ছিল তার তীব্র নিন্দা করেছেন। যেমন তিনি এই গ্রন্থের প্রথম অংশে বা প্রথম ভাগে কলকাতার চড়ক পার্বণ, বারোয়ারি পূজা, ছেলে ধরা, খ্রিশ্চানি যে আদব কায়দা বা হুজুক, এছাড়া সাত পেয়ে গরু, দাঁড়িয়াই ঘোড়া, লখনৌয়ের বাদশা ইত্যাদি, এবং দ্বিতীয় ভাগে তিনি রথ, দুর্গা উৎসব, রামলীলা প্রভৃতির আলোচনা করেছেন। এসবের মধ্যে দিয়ে তিনি কি দেখিয়েছেন? যে সমাজ, ধর্ম ও রাজনীতির ক্ষেত্রে ঘটে চলা যে ভণ্ডামি, তার বিরুদ্ধে তিনি তীব্র নিন্দা করেছেন। কলকাতায় ঘটে চলা বিভিন্ন ভণ্ডামিগুলির তীব্র নিন্দা করেছেন। এবং এই গ্রন্থটি একটি ব্যঙ্গ ও বিদ্রূপের ছলে রচনা করা হয়েছিল। অর্থাৎ এই গ্রন্থটি একটি ব্যঙ্গাত্মক রচনা। আশা করছি বিষয়টি ক্লিয়ার। এবং তিনি তার এই গ্রন্থে এই কলকাতার বাবু কালচারকে 3টি শ্রেণীতে ভাগ করেছেন। প্রথম, যে সমস্ত মানুষ ইংরাজিতে শিক্ষিত এবং এই বাবু কালচার বা সাহেবি কালচারকে অনুকরণ করে, মানে অনুসরণ করছে। আর এক শ্রেণী যারা ইংরেজিতে শিক্ষিত কিন্তু এই বাবু বা সাহেবি কালচারকে অনুসরণ করে না। আর এক শ্রেণী যারা এই ইংরাজি শেখেনি। আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার, যে তৎকালীন সমাজে যে বিভিন্ন ধর্ম, রাজনীতি এবং সমাজে ভণ্ডামি হচ্ছিল বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, সে পার্বণ হোক, পূজা হোক বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে, সেই সমস্ত বিষয়ে তীব্র নিন্দা করেছেন। এবং এই রচনাটি একটি ব্যঙ্গাত্মক রচনা। আশা করছি বিষয়টা তোমাদের একদম ক্লিয়ার। কে? কালী প্রসন্ন সিংহ। কত খ্রিস্টাব্দে? 1861 খ্রিস্টাব্দে। আর বিদ্য উৎসাহিনী সভা 1855, 15 বছর বয়সে। এরপর কি রয়েছে? সাহিত্য নীল দর্পণ, অর্থাৎ নীলকরদের অত্যাচার ও নীল চাষিদের আন্দোলন। বিভিন্ন বিষয় এই নাটকের মধ্যে তুলে ধরা হয়েছে। 19 শতকে বাংলায় ইংরেজ সহ ইউরোপীয় ব্যবসায়ীরা নীল চাষ
লাভজনক দেখে বাংলার চাষিদেরকে নীল চাষ করতে বাধ্য করে। 19 শতকে ইংরেজ সহ ইউরোপীয় ব্যবসায়ীরা নীলের লাভজনক ব্যবসায় যুক্ত হয় এবং বাংলার নীল চাষিদের নীল চাষ করতে বাধ্য করে। খাদ্য শস্য উৎপাদন বন্ধ করে নীল চাষ করায়, খাদ্য শস্য উৎপাদন বন্ধ করে নীল চাষ করায় চাষির ঘরে হাহাকার পড়ে যায়, তাদের খাবার কিছু নেই এবং নীল চাষ করে তারা আর্থিক দিক থেকেও বিপর্যয়ের শিকার হয়। এই নীলকরদের অত্যাচার ও নীল চাষিদের আন্দোলনের পটভূমিতে 19 শতকের বিখ্যাত নাট্যকার, সাহিত্যিক, ঔপন্যাসিক এবং সমাজসেবী দীনবন্ধু মিত্র 1860 খ্রিস্টাব্দে নীল দর্পণ নাটকটি রচনা করেন। নীলকরদের অত্যাচার, নীল চাষিদের আন্দোলনের পটভূমিতে 19 শতকের বিখ্যাত ঔপন্যাসিক, সাহিত্যিক, নাট্যকার ও সমাজসেবী দীনবন্ধু মিত্র 1860 খ্রিস্টাব্দে নীল দর্পণ নাটকটি রচনা করেন। তিনি এই নাটকের মাধ্যমে কিছু চরিত্রকে তুলে ধরেছিলেন যা একদম সেই সময়ের বিভিন্ন চাষির পরিবারের ঘরের কথা। 1860 খ্রিস্টাব্দে ঢাকা থেকে নাটকটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমাজে আলোড়ন সৃষ্টি হয়। 1860 খ্রিস্টাব্দে ঢাকা থেকে নাটকটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমাজে আলোড়ন সৃষ্টি হয় যে ইংরেজরা কিভাবে চাষিদের উপর অত্যাচার করছে। নাটকটিতে উল্লিখিত, মানে এই নাটকে উল্লেখ করা রয়েছে নীলকর উডের অত্যাচার জনমানসে, মানে জনগণের সামনে তা একটি শিহরণ সৃষ্টি করে এবং নদিয়ার গুয়াতালি মিত্রের পরিবারকে কেন্দ্র করে বা তার পরিবারের এই কাহিনীকে কেন্দ্র করে লেখা এই নাটকটিতে প্রতিবাদী তোরাব, কাজের মেয়ে আদুরি এবং সাদাসিধে নবীন মাধব, এই যে চরিত্রগুলো যেন একদম জীবন্ত হয়ে উঠেছে। এতটুকু ক্লিয়ার। এই নাটকটি বাঙালির মনে দেশপ্রেম ও জাতীয়তাবাদের জন্ম দেয়। এই নাটকটি সাধারণ মানুষের মনের মধ্যে দেশপ্রেম ও জাতীয়তাবাদী মনোভাব সৃষ্টি করে বা এই মনোভাব জাগিয়ে তোলে। এরপর এই নাটকটি প্রথম ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়। তাহলে নীল দর্পণ নাটকই হলো প্রথম বাংলা নাটক যা ইংরেজি ভাষায় অনুবাদ করা হয়। কে করেন? জেমস লং সাহেব, রেভারেন্ড জেমস লং সাহেব। কিন্তু অনেকেই মনে করেন এই লং সাহেবের নামটা ছদ্মবেশে মাইকেল মধুসূদন দত্তই এই নাটকটি ইংরেজিতে অনুবাদ করেছেন। কি অনেকে কি মনে করে এই লং সাহেবের ছদ্মনাম ব্যবহার করেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। এরপর ইংরেজ সরকার কি করলো? যেহেতু বাংলায় এই অত্যাচারের কথা সারা দেশে
বা ইউরোপীয়রা জানতে পারে, কারণ ইংরেজি ভাষায় অনুবাদ করা হয় এই নীলদর্পণ নাটক। এবং নীলদর্পণ নাটকে কি দেখানো হয়েছে, চাষিদের উপর কিভাবে এই ইউরোপীয় ব্যবসায়ীরা অত্যাচার করছে। এবং এই কথা বা এই কাহিনী যখন বাইরে প্রকাশিত হয়, তখন ইংরেজ সরকার লং সাহেবকে গ্রেপ্তার করে এবং তার শাস্তি হয়, তাকে 1000 টাকা জরিমানা করা হয়। এই 1000 টাকা সঙ্গে সঙ্গে কালী প্রসন্ন সিংহ শোধ করে দেন। তাহলে এই লং সাহেবের এই ইংরাজিতে অনুবাদ করার জন্য কি শাস্তি হলো? একদম 1000 টাকা জরিমানা হয়। তোমরা এখন এটা ভাবতে পারো যে আজকের দিনে 1000 টাকা তো চেটেও দিয়ে দেবে, কিন্তু এটা আজকের দিনের কথা নয়, 1860-এর দশকের। তাই সেই সময় 1000 টাকা অনেক। ক্লিয়ার? সেই টাকা সঙ্গে সঙ্গে কে দিয়ে দেয়? কালী প্রসন্ন সিংহ। এরপর 1872 খ্রিস্টাব্দে জাতীয় নাট্যশালার মঞ্চে প্রথম নাটক ছিল নীলদর্পণ, অর্থাৎ কলকাতায় প্রতিষ্ঠিত ন্যাশনাল থিয়েটার। 1872 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠিত ন্যাশনাল থিয়েটারের প্রথম নাটক ছিল দীনবন্ধু মিত্রের নীলদর্পণ। আশা করছি তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। প্রথমে কি ছিল? বামা বোধিনী পত্রিকা, তারপর হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, তারপর গ্রাম বার্তা প্রকাশিকা, তারপর দুটি সাহিত্য, হুতুম প্যাঁচার নকশা আর নীলদর্পণ। নীলদর্পণ কার? দীনবন্ধু মিত্র। হুতুম প্যাঁচার নকশা কালী প্রসন্ন সিংহ। গ্রাম বার্তা প্রকাশিকা কাঙাল হরিনাথ। বামাবোধিনী বামা উমেশচন্দ্র দত্ত। আর একটি বাকি রয়েছে, কি? হিন্দু প্যাট্রিয়ট। 3 জন, গিরিশচন্দ্র, হরিশচন্দ্র আর কৃষ্ণদাস পাল। আশা করছি এই 5টা তোমাদের এমসিকিউ, এসএকিউ 2 নম্বর এবং 4 নম্বর যাই আসুক তোমরা পারবে। আশা করছি পারবে, একটু পড়তে হবে। জাস্ট 4 নম্বরের প্রশ্নগুলো কিভাবে লিখবে একটু দেখে নাও, তাহলেই ক্লিয়ার। আশা করছি দ্বিতীয় অধ্যায়ের এই ফার্স্ট যে অংশটা রয়েছে একদম জল। এরপর ধর্ম, সমাজ আর শিক্ষা, এছাড়া শেষে কি রয়েছে? নবজাগরণ। তাহলে পুরো ইতিহাস বই আমাদের কভার। কারণ আমাদের প্রথম অধ্যায়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম অলরেডি ক্লিয়ার। মানে তোমাদের প্লে লিস্টে দেওয়া রয়েছে, সমস্ত চ্যাপ্টারগুলো পার্ট পার্ট করে তোমাদের করিয়ে দেওয়া হয়েছে। 63, 53, 61, 60, 63, 53, 61, 60 কিভাবে মনে রাখবো? 63, 53, 61, 60। 63 দুবার আছে, 63, 53, 63, 61, 60। 63, 53, 61, 60, 63 দুবার রয়েছে। একদম প্রথমে বামা বোধিনী, অর্থাৎ 63। তারপর হিন্দু প্যাট্রিয়ট 53। তারপর গ্রাম বার্তা প্রকাশিকা 63। এরপর হুতুম প্যাঁচার নকশা 61। তারপর নীল দর্পণ 60। 63, 53, 61, 60, 63, 53, 61, 60 আর 63 দুইবার রয়েছে। একদম ক্লিয়ার।